একদিকে প্রাথমিকভাবে সবথেকে জরুরি হচ্ছে যারা আটকে রয়েছেন এখনো যাত্রীরা তাদের উদ্ধার কাজ, এবং তার পাশাপাশি একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে গাফিলতি কার এবং এই প্রাণহানি, এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়ার দায় তাহলে কে নেবে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অরিত্রিক, গত বছর যখন করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছিল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে প্রথম প্রশ্ন তিনি এটাই করেছিলেন যে কবচ কোথায়। যে অ্যান্টি কলিশন ডিভাইসের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ছিল, একটা বছর কেটে গেল, তা সত্ত্বেও এই গুয়াহাটি এই যে শিয়ালদা এই যে লাইনটা, এই লাইনে অ্যান্টি কলিশন ডিভাইস চালুই করা হয়নি, এমনটা রেল বোর্ড দাবি করছে। একেবারেই তাই। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। প্রথমত কবচ নিয়ে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। যদি কবচের মতন প্রযুক্তি এই অংশে বা এই সেকশনে যদি ব্যবহার করা হতো তাহলে কোনোভাবেই একই লাইনে দুটি ট্রেন আসতে পারতো না। তার অটোমেটিক সিস্টেম এই মালগাড়িকে বাধা দিত পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দিতে। এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে। দ্বিতীয়ত এই প্রশ্নও উঠছে যে প্রাথমিকভাবে রেল বোর্ডের চেয়ারম্যানও প্রেস কনফারেন্স করেছেন। তিনি সেখানে যেটা জানিয়েছেন যে সিগন্যাল ওভারশুটের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ঘটিয়েছেন মালগাড়ির চালক, মালগাড়ির লোকো পাইলট। কিন্তু প্রশ্ন উঠছে কেন সেই ঘটনা ঘটলো। সিগন্যালিং যদি ওভারশুট করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র যিনি চালাচ্ছেন তার প্রাণহানির আশঙ্কা তো যেমন থাকছেই, তার সঙ্গে সিগন্যাল ওভারশুট একটি অত্যন্ত দণ্ডনীয় অপরাধ, রেল চালকরা সেটা জানেন। সেক্ষেত্রে তাদের কিন্তু একেবারেই সাসপেন্ড হয়ে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক ঘটনা নয়। এখানে কোনো ওয়ার্নিং কাজ করে না। এর আগেও আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেখেছি। তারপরেও তিনি ওভারশুট করলেন, তাহলে কি তিনি অন্যমনস্ক ছিলেন? যদি তাও থেকে থাকেন, যে কোনো মালগাড়িতে আসলে কিন্তু কেবিনে দুজন থাকেন, লোকো পাইলটের সঙ্গে থাকেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তিনি তাহলে সতর্ক করলেন না কেন? সেখানে কি ক্লান্তি কাজ করেছিল? সেক্ষেত্রে দুজন একসঙ্গে কি করে ক্লান্ত হয়ে পড়লেন, ফ্যাটিক দুজনের কি করে হতে পারে? এই প্রশ্ন উঠছে। কোন পরিস্থিতিতে দুজনের কেউ খেয়াল করলেন না সিগন্যাল, সেটা কিন্তু নজর রাখতে হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। দৃশ্যমানতা একটা বড় ইস্যু। সেটা যদিও বৃষ্টিটা কম, কুয়াশার ক্ষেত্রে বেশি হয়, কিন্তু সেই সময় বৃষ্টি কতটা পড়ছিল, দৃশ্যমানতা কতটা ছিল সিগন্যালিংয়ের, সেটাও কিন্তু তদন্তের আওতায় রাখা হচ্ছে। তৃতীয়ত আরও একটা প্রশ্ন উঠছে, কবচ টেকনোলজির মতোই যখন এর আগে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল, বা তোমার মনে থাকবে তারও আগে 2022 সালে জানুয়ারি মাসে এই জলপাইগুড়ির খুব কাছে দমোহনী, সেখানে যখন দুর্ঘটনা ঘটেছিল, 9 জনের মৃত্যু হয়েছিল, সেখানে যে প্রশ্নটা উঠেছিল যে কামরার ব্যবহার। দু ধরনের কামরা কিন্তু এই মুহূর্তে ভারতের এক্সপ্রেস ট্রেনে ব্যবহার করা হয়, এলএইচবি কামরা এবং আইসিএফ কামরা। এলএইচবি কামরা অনেক অত্যাধুনিক প্রযুক্তির, এবং সেই আধুনিক প্রযুক্তির যে কামরা, তাতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে, অর্থাৎ কলিশন হবে। কিন্তু যেভাবে ছিটকে গিয়েছে, যে এই যে ছিটকে যাচ্ছে ট্রেন, কামরা দুমড়ে মুচড়ে যাচ্ছে, লাইনচ্যুত হয়ে উল্টে যাচ্ছে, সেই সম্ভাবনা এলএইচবি কামরায় কম থাকে, কারণ আধুনিক প্রযুক্তির এই কামরার ব্যালেন্স অনেকটা বেটার। কিন্তু আইসিএফ কামরায় সেই ভয়টা সবসময় থাকে। এক্ষেত্রেও যেটা দেখা গেল যে এখনও পর্যন্ত আমরা জানি সমস্ত ট্রেন আইসিএফ থেকে এলএইচবি করা সম্ভব হয়নি। এই যে ট্রেন ধাক্কা মারলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে, যখন ধাক্কা মারলো দেখা গেল কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসের শেষের দিকে যে কামরাগুলো একেবারে উল্টে গেল, প্রত্যেকটি ছিল আইসিএফ কোচ, এলএইচবি কোচ এখনও কিন্তু ব্যবহার করা হয়নি। তার ফলে বেশ কিছু প্রশ্ন উঠে যাচ্ছে, এবং রেলকর্তারা এটাও জানাচ্ছেন যে এলএইচবি কোচ তৈরি একটা বড় প্রক্রিয়া, তার একটা প্রোডাকশন রেট আছে, তার খরচা আছে, তাই রাতারাতি সব ট্রেনকে বদলে ফেলা সম্ভব নয়। কিন্তু যারা অভিযোগ তুলছেন তাদের মনে এই প্রশ্নটাও জাগছে যে যদি সেরকমই হয় তাহলে রেলের যে ব্যয়, সেটা কি সঠিক খাতে হচ্ছে? কারণ আমরা প্রচুর নতুন ট্রেন বন্দে ভারত সহ আসতে দেখেছি, কিন্তু সেইভাবে পুরনো ট্রেনগুলো রক্ষণাবেক্ষণে কতটা নজর দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু একেবারে। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো।